সবচেয়ে বেশি আলোচিত কেস ৭১ টেলিভিশন ছিল। ৭১ টেলিভিশন ন্যারেটিভ তৈরি করতো। পুলিশের সাথে আমরা যতটুকু জানি হারুন সহকারে এরা সবাই মিলে একটা নাটক সাজাতো। সেই নাটককে কে আচ্ছা, এখন ধরেন গণমাধ্যমের মাধ্যমে কে উপস্থাপন করতো? কারা উপস্থাপন করতো? ৭১ টিভির মালিক ছিল কে? বাংলাদেশের আপনি কোনো কি করছেন? চ্যানেলের, কোনো পত্রিকার, কোনো গণমাধ্যমের সাংবাদিকের সেই সাহস ছিল মঞ্জুর ভাই যে মালিকের ইশারা ইঙ্গিত ছাড়া, পারমিশন কোনো ছাড়া কথা ছাড়া? নিজের মতো করে সাংবাদিকতা করতে পারছে? আপনি বলেন আচ্ছা। আমাকে। বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মিডিয়াকে বয়কট করেনি? বিএনপি কিন্তু একটা পর্যায়ে ৭১ টিভিকে বর্জন করেছে। বর্জন আচ্ছা। ৭১ টিভি, কয়েকটা টিভিকে ইনক্লুডিং এখন সমস্যাটা হচ্ছে এটা, ওই চ্যানেলগুলির কি কোনো ধরনের পরিবর্তন দেখেছেন? ওই চ্যানেলগুলির কোনো বিচার হয়েছে? ওই চ্যানেলগুলির মালিকানার কোনো ধরনের প্রশ্ন না, উঠেছে? ওই সেটা চ্যানেলগুলির পেছনে যারা ফিনান্সিয়াল ব্যাকআপ দিয়েছিল তাদেরকে কোনোদিন কোনোভাবে কি আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, এখানে কি যে কি কয়জন তাকে এই সমস্যাগুলি যারা তুলে ধরবে, যে স্ট্রাকচারাল যে চেঞ্জেসটা সেটা কতটুকু করতে পারলেন? এবং গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবার কথা। গণমাধ্যম কি আদতে সেই জায়গাতে পরিবর্তিত একটা গণমাধ্যম না, দেখতে পাচ্ছি না, যে গণমাধ্যম এই গণমাধ্যম পুরো দেশের চিত্রটাকে তুলে ধরবে যে চিত্রটা মাননীয় তুলে- প্রধানমন্ত্রী এই হলো অবস্থা, শেখ হাসিনার আমলে ছিল এই কারণে শেখ হাসিনার পতন হয়েছে, সুতরাং আপনাকে এইভাবে চলতে হবে, এই হলো সারা দেশের অবস্থা। কিন্তু সেটি তো আমরা দেখতে পাচ্ছি না। গণমাধ্যম সেই আগের গণমাধ্যমের পথেই হাঁটছে কিনা আমরা এটাও তো একটা সংশয় সেগুলি রয়েছে। ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমি যদি একটা ছোট্ট করে আপনার কাছে একটা মন্তব্য চাই, পার্টিকুলারলি আমি যদি বলি, এখন গণমাধ্যমের যারা ভূমিকা রেখেছিল, যারা দেখা যাচ্ছে যে একটু শেখ হাসিনার আমলে অপরাধমূলক ভূমিকা রেখেছিল, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, এদের নামগুলি একদম খুব পার্টিকুলারলি মেনশন করে গতকালকেও দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বুঝাচ্ছিলেন, 28 জনের একটা তালিকা আছে এবং তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। মোটামুটি তাদের বিষয়গুলি বারবার আসছে, কিন্তু তাদের পেছনে যারা দায়ী, মূলত যারা ওই চ্যানেলগুলির মধ্যে এই সাংবাদিকরা নিজেদেরকে অপরাধমূলক কাজ করবার সেই সুযোগ পেয়েছিল, ওই চ্যানেলগুলির কি কোনো ধরনের পরিবর্তন দেখেছেন? ওই চ্যানেলগুলির কোনো বিচার হয়েছে? ওই চ্যানেলগুলির মালিকানার কোনো ধরনের প্রশ্ন না, উঠেছে? ওই সেটা চ্যানেলগুলির পেছনে যারা ফিনান্সিয়াল ব্যাকআপ দিয়েছিল তাদেরকে কোনোদিন কোনোভাবে কি আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, এখানে কি যে কি কয়জন সাংবাদিকের নাম সেদিনকে আমি দেখলাম, এর বাইরে অনেক সাংবাদিক আছে, তাদেরকে আপনি জেলে রাখছেন, তাদেরকে আপনি কেস দিচ্ছেন, যে কেসে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। হুম। তো অন্য যারা বাইরের সাংবাদিক আছে সে যখন লেখে বলে কি আমারও তো এরকম একটা হয়ে যেতে পারে, আর সরকার আসছে। আপনি তো এদেরকে এমনভাবে রাখছেন, সাংবাদিকদেরকে জেলের ভিতরে রাখছেন, এবং তাদের যেসব ধারায় আপনি দিচ্ছেন, যে হত্যা মামলা মানে কি, হত্যা মামলার হইতেছে পটেনশিয়াল রায় হচ্ছে, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত না হোক, মৃত্যুদণ্ড অভিযুক্ত কতগুলি সাংবাদিক আছে, আর বাইরের সাংবাদিকগুলি কি, তাদের কি মাথায় ঘাড়ে কয়টা মাথা? তারাও ওইভাবে করবে, সেলফ সেন্সর্ড হয়ে যাবে। আপনি সাংবাদিকদের যে অপরাধ করছে, এই সাংবাদিকরা যে অপরাধ করছে, চাটুকারিতা করছে, চাটুকারিতা সিআরপিসির কোন ধারায় পড়ে? চাটুকারিতার জন্য 6 বছর জেল হয় চাটুকারিতাও না, না, তারা দুর্নীতি করছে। তারা দুর্নীতিও না, তারা সরাসরি কি বলা যায়, ইনস্টিগেট করেছে মানুষকে, প্ররোচিত করেছে। ইনস্টিগেট করেছে টু হ্যাপেন দিস কাইন্ড অফ সিচুয়েশন ইন দ্য ইরা অফ শেখ হাসিনা। কারণ তাদের দেখেন সবচেয়ে বেশি আলোচিত কেস ৭১ টেলিভিশন ছিল। ৭১ টেলিভিশন ন্যারেটিভ তৈরি করতো। পুলিশের সাথে আমরা যতটুকু জানি হারুন সহকারে এরা সবাই মিলে একটা নাটক সাজাতো। সেই নাটককে কে আচ্ছা, এখন ধরেন গণমাধ্যমের মাধ্যমে কে উপস্থাপন করতো? কারা উপস্থাপন করতো? ৭১ টিভির মালিক ছিল কে? সেটাই প্রশ্ন। আচ্ছা, ৭১ টিভির মালিক ছিল কে? ৭১ টিভির মালিক চাইছে ওইটা, তাই হচ্ছে। আমার বিরুদ্ধে এই দেশ টিভি প্রায় আমার বিরুদ্ধে লাগতো, মানে নানাবিধ কাহিনী লাগতো, মানে তৈরি করতো। তাকে আমি ধরছি, ভাই তোমরা ইন্টারভিউ নিয়ে এইসব লেখো কেন? স্যার সম্পাদকও তো চায়, বলছে যেভাবে পারো তুমি ওনাকে হেনস্থা করো। আচ্ছা, সম্পাদকীয় বা মালিকের পলিসির বাইরে কোনো মিডিয়া চলতে পারে না, পারে না। চলতে পারছে? আচ্ছা, বিগত এই যে আপনি মোজাম্মেল বাবু দায়িত্ব ছিলেন, আপনার বলতো না এই যে বিএনপিকে কেন কথা বলতে দেয় নাই? জামাত তো প্রশ্নই আসা, কোনো মিডিয়াতে তো জামাত জীবনে কখনো যাওয়ার সুযোগই হয় নাই পুরো 17 বছর, রাইট? জামাতকে নিয়ে বাদই দিলাম। আমরা কি দেখিনি বিএনপির কোনো আলোচক ও টকশোতে কথা বলতে পারতো না? বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মিডিয়াকে বয়কট করে নাই? কেন করেছিল তখন? কারণ হলো তাদের সম্পাদকীয় পলিসি ছিল এবং মালিকদের পক্ষ থেকে নির্দেশনা ছিল যে বিএনপির মুখকে আনবে না। সেই এখন বিএনপি কিন্তু একটা পর্যায়ে ৭১ টিভিকে বর্জন করেছে। বর্জন, আচ্ছা। কয়েকটা টিভিকে ইনক্লুডিং এখন সমস্যাটা হচ্ছে এটা, যে সাংবাদিকরা কিন্তু চাকরিজীবী, তারা কিন্তু বিপ্লব করতে আসে না, সেটাই। তাদের ফ্যামিলি আছে। চাকরিজীবীকে কি আপনি বিচার করতেছেন? চাকরিজীবীর বিচার করবেন আপনি, চাকরিজীবীর বিচার করবেন, আর যে তাকে দিয়ে করাইছে তাকে, সেই যে তাদেরকে দিয়ে করাইছে
ওদেরকে বিচারের আওতায় আনতে না পারার পেছনের কারণ সে কারণটা কি? এক সাংবাদিক বলছে আমাকে, দেখেন আমি লিখি, আমি বললাম লাঠিয়ালের লাঠি, লাঠিয়াল দিয়ে তার লাঠি আমাকে মারায়, আপনাকে মারায় আমাকে দিয়া, আমি কি করতে পারি? এখন সেই দিকে কি গেছে সরকার? যে কারা ইনস্টিগেট করছে, যে পত্রিকা, যে টিভি চ্যানেলের মালিক যারা, তাদেরকে আপনি আগে ধরেন, তাদেরকে ধরে বলেন যে তোমরা এইগুলি করাইছো আমাদেরকে, এইসব কাজ হয়েছে। কিন্তু বাংলাদেশের আপনি কোনো কি করছেন? চ্যানেলের, কোনো পত্রিকার, কোনো গণমাধ্যমের সাংবাদিকের সেই সাহস ছিল মঞ্জুর ভাই যে মালিকের ইশারা ইঙ্গিত ছাড়া, পারমিশন কোনো ছাড়া কথা ছাড়া? নিজের মতো করে সাংবাদিকতা করতে পারছে? আপনি বলেন আচ্ছা, আমাকে। তাদেরকে আপনি হত্যা মামলার মধ্যে ঢুকাই দিচ্ছেন। সেখানে আমার পয়েন্টটা হচ্ছে যে 200 না সাংবাদিক আছে জেলে হত্যা মামলার আসামি হয়ে, আর তাদের দিয়ে যারা করাইছে লাঠিয়াল যারা, সবাই এখন বহালতবিহীন। তারা বহালতবিহীন কোনো আছে। পরিবর্তন নাই। তো সুতরাং আপনি কি আশা করেন এই যে বর্তমানে সাংবাদিকরা এই দুর্নীতি হবে, সে কি লাগবে? কিছুই লাগবে না, চুপচাপ যা বলবে তাই হবে। সুতরাং এইখানে আমরা যে যে নতুন বন্দোবস্তের কথা বলছিলাম, যে সাংবাদিকরা তুলে ধরবে সমাজের সকল ক্লেদ, সমাজের যত রকমের দুর্নীতি, দুঃশাসন, দুর্বিচার, এগুলি যে তুলে ধরার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, একটা হলো এই সাইড, তাকে জেলেও নিতে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনার হইতে পারে, সে খাবে কি? তার তো চাকরি করতে হবে এই বাজারে, তার চাকরি নাই, বেতন নাই, সে কি করবে? সুতরাং তাদের উপরে এই অন্যায় অবিচারটা আমার মনে হয় মানে ঠিক নাই। পলিসি মেকার যারা ছিল তারাই তাদেরকে ধরেন, তারাই তো গণমাধ্যম চালিয়েছে। সাংবাদিকরা তো তাদের, এই যে বললেন না, তারা শুধুমাত্র চাকরি করতো, চাকরি কিন্তু করতে। সাংবাদিকরা তো নট সাপোজ টু ডু দ্য চাকরি অনলি। তাদেরকে আপনি স্বাধীনতা দেওয়ার কথা তাদেরকে ছিল, but হ্যান্ডকাপ পরে আপনি ঘুরেছেন, বলতেছেন যে আমরা বিচার করতেছি। এটা বরং অন্য সাংবাদিক যারা আছে, যারা ফ্রি সাংবাদিক আছে, তারাও মনে মনে একটু ভয় পায় যে ভাই আমার অবস্থা তো এরকম হইতে পারে। সুতরাং ফ্রি সাংবাদিকতা আসে নাই, এবং আরেকটা বিষয় হচ্ছে যে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। এআই দিয়ে আপনার যা ইচ্ছা তাই করে ফেলাইতেছে, যা ইচ্ছা। আমরা ধরতেই পারি না যে কোনটা অরিজিনাল, কোনটা ফেক, কোনটা কি, এটা কারা ধরবে? ফ্যাক্ট চেকার যারা সাংবাদিক, যারা ভালো সাংবাদিক, তারা এই জিনিসগুলিকে আমাদের তুলে ধরবে। সেই সাংবাদিকদের আপনি পঙ্গু করে ফেলতেছেন, এখানে আমি ডিমান্ড করি যে গণতন্ত্রের স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে যতগুলি সাংবাদিকেরকে আপনারা এই হত্যা মামলা দিচ্ছেন, এই মামলাগুলিকে উঠাই নেন, তাদেরকে ফ্রিলি কাজ করতে দেন। এবং তারা যারা স্বতঃপ্রণোদিত হইয়া চাটুকারিতা করছে, এটা করছে, তার তো আছে, যদি সে এথিক্স চেঞ্জ করে, আপনি তো প্রেস কাউন্সিল দিয়ে তাদেরকে বিদায় করে দিতে পারেন যে না, তুমি সাংবাদিকতা করতে পারবে না। যারা দুর্নীতি করছে তারা দুর্নীতি কেস দেন, কিন্তু আপনি হত্যা মামলা দেন কেন? মনীষাকে যায় আপনার বন্দুক হাতে, মনীষাকে বন্দুক চালাইতে পারে, গুলি করছে, কিন্তু মনীষা বন্দুক হাতে তোলার জন্য ইনস্টিগেট করছে। না, মনীষাকে ইনস্টিগেট করাইছে কে? হ্যাঁ, সেটা বলেন। সেখানে যান, সেখানে তো কাউকে ধরা হচ্ছে তাদেরকে না। ধরছেন? হ্যাঁ। আপনি তো তাদেরকে ধরেন নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি দেখেন রয়ে গেছে। সাগর রুনি